ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউট। সবাইকে বৈঠকি ইনস্টিটিউটের স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা ক্লাস তোমাদের জন্য নিচ্ছি। তোমরা সবাই জানো পিএসসির নোটিফিকেশন বেরিয়ে গেছে, সামনে সেপ্টেম্বরে এক্সাম। সেই পিএসসিকে বা পিএসসির সিলেবাসকে সামনে রেখে আমরা আজকে একটা টপিক আমরা পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, তোমাদের সিলেবাসে আছে ক্যাটেগরিজ ইন ন্যায় বৈশেষিক ফিলোসফি, ন্যায় বৈশেষিক দর্শনে পদার্থ। তো ন্যায় বৈশেষিক দর্শনে পদার্থ আমরা আজকে আলোচনা করব। তো ক্লাসটা আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখব যে ন্যায় বৈশেষিক যে দর্শন, এই ন্যায় বৈশেষিক দর্শনে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে যে ন্যায় এবং বৈশেষিক, এই দুটো ওয়ার্ড আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যায় এবং বৈশেষিক এই দুটো ওয়ার্ড, তার মানে ন্যায় বৈশেষিক দর্শনে পদার্থ। এটা আমাদের কাছে ক্লিয়ার যে ন্যায় এবং বৈশেষিক এই সম্মিলিত যে একটা দার্শনিক সম্প্রদায়, সেখানে পদার্থের কথা আলোচনা হয়েছে। তো ন্যায় দর্শনে আমরা যদি লক্ষ্য করি, তাহলে মহর্ষি গৌতম তার ন্যায়সূত্র গ্রন্থে আলোচনা করেছেন 16টি পদার্থের কথা। তো আমরা দেখতে পাবো যে মহর্ষি গৌতম তার ন্যায়সূত্রে 16টি পদার্থের উল্লেখ করেছেন। এবং সেই 16টি পদার্থ কি কি? সেই 16টি পদার্থ হলো প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেত্যাভাস, ছল, জাতি এবং নিগ্রহস্থান। এই হচ্ছে মহর্ষি গৌতম তার ন্যায়সূত্রে 16টি পদার্থের কথা উল্লেখ করেছেন। আমরা সকলেই জানি যে মহর্ষি গৌতম হলেন ন্যায় দর্শনের প্রবক্তা, এবং অবশ্যই প্রাচীন দার্শনিক থেকে শুরু হচ্ছে। তো সেই দিক থেকে ন্যায় প্রাচীন গ্রন্থে আমরা এই 16টি পদার্থের কথা কিন্তু পেয়ে থাকি। এবার যদি আমরা দেখি যে পরবর্তীতে বৈশেষিক দর্শন ন্যায়ের সঙ্গে সম্মিলিত হয়েছে, এবং সেই দর্শনটাই নব্য ন্যায় নামে পরে পরিচিতি লাভ করেছে। তো সেই জন্য আমরা এখন দেখব যে বৈশেষিক দর্শনে কটি পদার্থ স্বীকার করা হয়েছে। মহর্ষি কনাদ তার বৈশেষিক সূত্র গ্রন্থে 6টি পদার্থের কথা উল্লেখ করেছেন। আমরা দেখতে পাব যে এই যে 6টি পদার্থ মহর্ষি কনাদ তার বৈশেষিক সূত্রে 6টি পদার্থের কথা উল্লেখ করেছেন। এবং সেই 6টি পদার্থ কি কি? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ এবং সমবায়। এগুলো কি আমরা যদি একটু ডিফাইন করি ইংলিশে, তো সেটা হচ্ছে দ্রব্য মিন সাবস্টেন্স, গুণ কোয়ালিটি, অ্যাকশন কর্ম, সামান্য মিন্স জেনারেলিটি, অ্যান্ড বিশেষ পার্টিকুলারিটি, অ্যান্ড সমবায় ইনহেরেন্স, দিস ইজ রিলেশন। তো এই যে 6টি পদার্থ, এখন প্রশ্ন উঠবে যে আমরা তো জানি যে বৈশেষিক দর্শনে 7টি পদার্থের কথা উল্লেখ আছে। অবশ্যই বৈশেষিক দর্শনে 7টি পদার্থের কথা উল্লেখ আছে, কিন্তু মহর্ষি কনাদ তার বৈশেষিক সূত্র গ্রন্থে তিনি কিন্তু 6টি উল্লেখ করেছেন। তাহলে তিনি আরো একটি যে পদার্থ আমরা জানি অভাব পদার্থ, সেই পদার্থকে তিনি স্বীকার করেন না? অবশ্যই তিনি স্বীকার করেন। আমরা দেখতে পাবো পরবর্তী পেজে। এখানে বলা হচ্ছে যে কনাদ, এই পয়েন্টটাতে একটু লক্ষ্য করো, কনাদ অভাবকে স্বতন্ত্র পদার্থ হিসেবে উল্লেখ করেননি। কারণ কি? কারণ অভাব পদার্থ ভাব পদার্থের উপর নির্ভরশীল। এটা কে বলেছেন? শ্রীধর আচার্য তার ন্যায় কন্দলী গ্রন্থে
বলেছেন। কি বলেছেন? যে মহর্ষি কনাদ তার বৈশেষিক সূত্র গ্রন্থে 6টি পদার্থেরই উল্লেখ করেছেন, কিন্তু সপ্তম যে পদার্থ অভাব পদার্থ, সেই অভাব পদার্থের কথা উল্লেখ করেননি। কেন উল্লেখ করেননি? তিনি বলছেন, শ্রীধর আচার্য তার ন্যায়কুণ্ডলী গ্রন্থে বলছেন যে অভাব পদার্থ ভাব পদার্থের উপরে ডিপেন্ড করে। কার উপরে? ভাব পদার্থের উপরে। তার মানে বিষয়টা হচ্ছে যে নন এক্সিস্টেন্স ডিপেন্ডস অন এক্সিস্টেন্স, অভাব ভাব পদার্থের উপরে নির্ভর করে। সেই জন্য আলাদা করে অভাব পদার্থের উল্লেখ মহর্ষি কনাদ তার বৈশেষিক সূত্র গ্রন্থে করেননি। আরও একটা পয়েন্ট আমরা দেখতে পাবো, পরবর্তী ন্যায় বৈশেষিক দার্শনিকগণ অভাবকে কিন্তু সপ্তম পদার্থ হিসেবে স্বীকার করেছেন। যদিও ন্যায় বৈশেষিক মানে নব্য নৈয়ায়িক আমরা বলছি, মহর্ষি কনাদ হচ্ছে বৈশেষিক দর্শনের প্রবক্তা, তিনি তার গ্রন্থে উল্লেখ না করলেও পরবর্তী ন্যায় বৈশেষিক দার্শনিকগণ অভাবকে কিন্তু সপ্তম পদার্থ হিসেবে স্বীকার করেছেন। এন্ড আরো একটা পয়েন্ট, উদয়ন আচার্য এই 7টি পদার্থকে, কোন 7টি আমরা পেলাম এর আগে, যে মহর্ষি কনাদ তার বৈশেষিক সূত্র গ্রন্থে 6টি পদার্থের কথা উল্লেখ করেছেন, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, এবং আরো একটা পদার্থ যে পরবর্তীতে ন্যায় বৈশেষিক দর্শনে স্বীকৃত হয়েছে, তো সেটা কি? অভাব পদার্থ। তো টোটাল এই যে 7টা পদার্থ, এই 7টা পদার্থকে উদয়ন আচার্য 7টি পদার্থকে কি করেছেন? 2টি ভাগে ভাগ করেছেন। কটি ভাগে? 2টি ভাগে ভাগ করেছেন। কি কি? একটা হচ্ছে ভাব পদার্থ, অন্যটি হচ্ছে অভাব পদার্থ। উদয়নাচার্য এই 7টি পদার্থকে একটা ডিভিশন করেছেন, 2টো ডিভিশন। সেই ডিভিশন কি? একটা হচ্ছে ভাব পদার্থ, একটা হচ্ছে অভাব পদার্থ। এই ভাব পদার্থ হচ্ছে 6টি, আমরা এর আগেই লক্ষ্য করেছি, মহর্ষি কনাদ তার বৈশেষিক সূত্র গ্রন্থে উল্লেখ করেছেন, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ এবং সমবায়, এই 6টি ভাব পদার্থ। এবং আরো একটি যেটা এক্সট্রা পরবর্তীতে ন্যায় বৈশেষিক স্বীকৃত হয়েছে, সেটা হচ্ছে অভাব, নন এক্সিস্টেন্স। তাহলে ভাব এবং অভাব, এই ভেদে পদার্থ 2 প্রকার, ভাব পদার্থ এবং অভাব পদার্থ। ভাব পদার্থ 6 প্রকার আমরা দেখতে পাচ্ছি, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অন্য হচ্ছে অভাব। এই হচ্ছে টোটাল 7টা পদার্থ। এখন প্রশ্ন উঠবে, তাহলে ন্যায় দর্শনে মহর্ষি গৌতম ন্যায় সূত্র গ্রন্থে 16টি পদার্থের উল্লেখ করেছেন, বৈশেষিক দর্শনে মহর্ষি কনাদ 6টি পদার্থের উল্লেখ করেছেন, এবং পরবর্তী ন্যায় বৈশেষিক যারা ফলোয়ার্স তারা তো 7টা পদার্থ স্বীকার করেছেন। তাহলে এই 7টা পদার্থ কি মানে প্রাচীন নৈয়ায়িক যিনি মহর্ষি গৌতম থেকে শুরু করে এরা কি স্বীকার করেন না? অবশ্যই এই 7টা পদার্থও কিন্তু স্বীকার করেন। সেটা আমরা ন্যায়সূত্র ভাষ্যতে আমরা দেখতে পাবো, বাদশায়ন বলেছেন যে এই 7টা পদার্থ কিন্তু তাদের অভিধেয়। কিন্তু ওই 16টা পদার্থ এই 7টা পদার্থের মধ্যে কোনো না কোনো ভাবে রিডিউসড হয়ে যায়, অন্তর্ভূত হয়ে যায়। তার জন্য এই 7টা পদার্থ কিন্তু তাদের অস্বীকৃত নয়। ঠিক আছে? আচ্ছা, পরের পয়েন্ট কি? আমরা দেখতে পাবো এই যে পদার্থ আমরা দেখলাম যে 7টি পদার্থ, মানে ন্যায় বৈশেষিক সম্মিলিত যে একটা মতবাদ আমরা দেখতে পাচ্ছি, তো সেখানে আমরা 7টা পদার্থ দেখতে পেলাম, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। এখন প্রশ্ন হলো, তাহলে পদার্থ কি এই 7টাই নাকি আরো কোনো এক্সট্রা পদার্থ আছে? কেন এই প্রশ্নটা উঠছে? কারণ এখানে প্রতিপক্ষ প্রাভাকর মীমাংসকগণ এখানে একটা আপত্তি তুলেছেন। কি আপত্তি? যে সংখ্যা, শক্তি এবং সাদৃশ্য, সংখ্যা, শক্তি, সাদৃশ্য ইত্যাদি অতিরিক্ত পদার্থ স্বীকার করেছেন। কে স্বীকার করেছেন? প্রাভাকর মীমাংসকগণ। তাদের মতে সংখ্যা, শক্তি, সাদৃশ্য ইত্যাদি অতিরিক্ত পদার্থ আছে। তাহলে অতিরিক্ত পদার্থ যেহেতু আছে, তাহলে পদার্থ 7টাই, এ কথাটা আমরা বলছি কি করে? সেই জন্য এখানে অনেক যুক্তিতর্ক আসবে। তো এটা তোমাদের সিলেবাস রিলেটেড নয় বলে এইটুকু তোমাদের জানার বিষয় যে যদি
সাতটার অতিরিক্ত কোনো পদার্থ থেকেও থাকে, তাহলে সেটা কোন দর্শনে স্বীকার করা হয়েছে, কোন দার্শনিক সম্প্রদায় স্বীকার করেছেন? সেটা হচ্ছে প্রাভাকর মীমাংসকগণ স্বীকার করেছেন যে সাতটির অতিরিক্ত পদার্থও আছে, সংখ্যা, শক্তি, সাদৃশ্য। কিন্তু ন্যায় বৈশেষিকগণ কি করবেন? এই সংখ্যা, শক্তি, সাদৃশ্য এইগুলোকে গুণের অন্তর্ভুক্ত করে তারা ব্যাখ্যা করবেন। সেই জন্য ন্যায় বৈশেষিক দর্শনে সংখ্যা, শক্তি, সাদৃশ্য আলাদা কোনো অতিরিক্ত পদার্থ নয়। আচ্ছা, এরপরে হচ্ছে দ্রব্য। এই যে আমরা দেখতে পেলাম যে সাতটি পদার্থ তার মানে স্বীকৃত। এই সাতটি পদার্থের মধ্যেই প্রথমেই আসছে কার কথা? দ্রব্যের কথা। দ্রব্য একদম প্রথমেই উল্লেখ হয়েছে। সেই দ্রব্যর সংখ্যা কটা? আমরা সবাই জানি যে ন্যায় বৈশেষিক দর্শনে 9টি দ্রব্যের কথা বলা হয়েছে। ক্ষিতি, অফ, তেজ, মরুত, বোম, কাল, দিক, আত্মা এবং মন। এই যে 9টি দ্রব্যের কথা বলা হলো, কি বলা হচ্ছে? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, কাল, দিক, আত্মা এবং মন। এই 9টি দ্রব্যের কথা বলা হয়েছে। এই 9টি দ্রব্য তাহলে আমরা যদি আরেকটু ব্যাখ্যা করে বলি তাহলে কি? ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে হচ্ছে পৃথিবী। পৃথিবী, এটাকে আমরা ক্ষিতি বলে আমরা জানি। অপ মানে কি? অপ মানে হচ্ছে জল, জলকে অপ বলা হয়। তেজ মানে হচ্ছে আগুন, ফায়ার। তারপর হচ্ছে মরুত, মরুত মানে হচ্ছে বায়ু। বোম, বোম মানে হচ্ছে আকাশ, এমটি স্পেস। তারপর হচ্ছে কাল মানে টাইম। দিক হচ্ছে স্পেস, কোনো স্থান। অ্যান্ড সেলফ, স্পিরিট যেটাকে বলা হচ্ছে আত্মা। অ্যান্ড দেন মাইন্ড, মন। এই হচ্ছে 9টি দ্রব্য। এখন প্রশ্ন হলো, তাহলে দ্রব্য কি এই 9টাই, নাকি 9টির অতিরিক্ত কোনো দ্রব্য আছে? কেন এই প্রশ্নটা উঠছে? কারণ এখানে দ্রব্য সংখ্যা নিয়ে একটু মতানৈক্য আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ভাট্ট মীমাংসা এবং অদ্বৈত বেদান্ত, তাদের কাছে অন্ধকার হচ্ছে অতিরিক্ত একটি দ্রব্য, মানে একদম সেপারেট একটা সাবস্টেন্স। কেন? তাদের যুক্তি কি? এই অন্ধকারকে অতিরিক্ত দ্রব্য বলার পিছনে তাদের যুক্তি কি? 1 নম্বর যুক্তি হচ্ছে যে তাদের মতে দ্রব্যের মতোই অন্ধকার স্বতন্ত্র পদার্থ। 1 নম্বর পয়েন্ট তাদের যুক্তির, যে দ্রব্যের মতোই অন্ধকার হচ্ছে স্বতন্ত্র পদার্থ। স্বতন্ত্র মিন্স সেলফ ডিপেন্ড। দ্রব্য যেরকম স্বতন্ত্র, সেপারেট একটা ক্যাটাগরি, ঠিক সেরকমই অন্ধকার একটা স্বতন্ত্র পদার্থ। তারপরে দ্বিতীয় যুক্তিটা কি? দ্রব্যের মতোই অন্ধকারের রূপ আছে। দ্রব্যের মতোই অন্ধকারের রূপ আছে। যেমন এখানে বলা হচ্ছে কৃষ্ণ রূপ বা নীল রূপ আমরা বলতে পারি। তো অন্ধকারের কৃষ্ণ রূপ বা কালো রূপ আমরা বলি। অন্ধকারের একটা কালার, মানে এটা কি? এখানে গুণ বা কোয়ালিটি আছে, এটা বোঝানো হচ্ছে। তার মানে প্রথম যুক্তিতে বলা হচ্ছে যে একটা স্বতন্ত্র পদার্থ। দ্বিতীয় যুক্তিতে এটা বোঝানো হচ্ছে যে অন্ধকারের রূপ আছে। কি রূপ আছে? কৃষ্ণ রূপ। তার মানে অন্ধকার, তাতে গুণ আছে। এবং 3 নম্বরে বলা হচ্ছে যে দ্রব্যের মতোই অন্ধকারের কর্ম আছে। কি আছে? কর্ম আছে, অ্যাকশন আছে। কিভাবে আমরা বুঝি যে অন্ধকারের কর্ম আছে? অন্ধকার যেন সরে সরে যায়, অন্ধকার যেন সরে সরে যায়। মানে লাইট, এই ঘরটা যদি লাইট অফ করে দেওয়া হয় তাহলে এই ঘরটা অন্ধকার হয়ে যাবে। আবার যদি লাইট জ্বালিয়ে দেওয়া হয় তাহলে আবার অন্ধকার চলে আসবে। তার মানে কি মনে হয়? যে অন্ধকার যেন সরে সরে যায়। অন্ধকারের একটা গতি আছে, তার মানে অন্ধকারের অ্যাকশন আছে, কর্ম আছে। সেই জন্য বলছে এই সমস্ত যুক্তির ভিত্তিতে ভাট্ট মীমাংসক ও অদ্বৈত বেদান্তগণ এটা প্রমাণ করেছেন যে অন্ধকার অতিরিক্ত একটি দ্রব্য। ঠিক আছে? আচ্ছা, কিন্তু ন্যায় বৈশেষিকগণ অবশ্যই এটা মানবেন না। ন্যায় বৈশেষিকগণ কি বলবেন? ন্যায় বৈশেষিকগণের মতে
এই যে অন্ধকার, এই অন্ধকার কিন্তু কোনো অতিরিক্ত কোনো দ্রব্য নয়। ন্যায়বৈশেষিকের কাছে এই অন্ধকার অভাবের অন্তর্ভূত হয়ে যায়। কেন অভাবের অন্তর্ভূত হয়ে যায়? কারণ তাদের কাছে এখানে বিষয়টা লক্ষ্য করতে হবে যে অন্ধকারকে তারা কিসের অন্তর্ভূত করছেন? অভাবের অন্তর্ভূত করছেন। কেন অন্তর্ভূত করছেন? কারণ এই যে অন্ধকার, এই অন্ধকার মানে কি? এই অন্ধকার মানে হচ্ছে আলোর অভাব। অন্ধকার মানে হচ্ছে আলোর অভাব। এই অন্ধকার মানে হচ্ছে আলোর অভাব। তো এখানে আলোর অভাব বলতে তার মানে এই যে অভাব, এই অভাব কথাটা এখানে আসছে, ঠিক আছে, নন এক্সিস্টেন্স অফ লাইট, তার মানে আলোর অভাব। এখানে এই জন্য এই যুক্তিতে অন্ধকারকে ন্যায়বৈশেষিকগণ অভাবের অন্তর্ভূত করেছেন, বা এটাকে বলা যেতে পারে তেজের অত্যন্তাভাবই হচ্ছে এই অন্ধকার। তেজ মানে ফায়ার বা আগুন, তো তেজের যে অত্যন্ত ভাব, সেই তেজের অত্যন্তাভাবই হচ্ছে অভাব। সেই জন্য এখানে ন্যায়বৈশেষিকগণ অন্ধকারকে অভাবের অন্তর্ভূত করেছেন। আমরা আরো দেখতে পাবো যে এখানে ভাট্ট মীমাংসকগণ শব্দকে একাদশ দ্রব্য হিসেবে স্বীকার করেছেন। আমরা একটু আগেই দেখলাম যে অন্ধকারকে ভাট্ট মীমাংসকগণ এবং অদ্বৈত বেদান্তগণ অতিরিক্ত দশম দ্রব্য হিসেবে স্বীকার করেছিলেন। কেন দশম দ্রব্য? কারণ অলরেডি ন্যায়বৈশেষিক দর্শনে 9টা দ্রব্য স্বীকৃত হয়েছে। তো এই 9টার পরেও যে আরো দ্রব্য আছে, সেটা প্রথমেই একটা প্রতিপক্ষ মানে ভাট্ট মীমাংসা এবং অদ্বৈত বেদান্ত আপত্তি তুলে বলেছে যে অন্ধকার হচ্ছে অতিরিক্ত একটা দ্রব্য। তো সেটা অবশ্যই খণ্ডন করে তারা অন্ধকারকে অভাবের অন্তর্ভূত করেছেন ন্যায়বৈশেষিক। এখানে আরো একটা আপত্তি, সেটা হচ্ছে পুরোটাই ভাট্ট মীমাংসক থেকে এসছে আপত্তিটা, পুরোটাই ভাট্ট মীমাংসক। তো ভাট্ট মীমাংসক এই আপত্তিটা তুলে বলছেন যে শব্দ, এই যে শব্দ, এই শব্দ হচ্ছে একাদশ দ্রব্য। কেন একাদশ দ্রব্য? কারণ অলরেডি তারা অন্ধকারকে একটা দশম দ্রব্য হিসেবে স্বীকার করেছেন, তার পরবর্তী আরো একটা দ্রব্য, সেটা হচ্ছে শব্দ। তো এই শব্দকে তারা একাদশ দ্রব্য হিসেবে স্বীকার করেছেন। কেন? একই যুক্তি যে শব্দ হচ্ছে স্বতন্ত্র, শব্দের কর্ম আছে, এরকম বিভিন্ন যুক্তিতে ভাট্ট মীমাংসকগণ শব্দকে অতিরিক্ত দ্রব্য হিসেবে কিন্তু স্বীকার করেছেন। ঠিক আছে, তো এখন আমাদের এখানে একটু প্রশ্ন হবে যে আমরা জানি ন্যায়বৈশেষিক দর্শনে শব্দ হচ্ছে কি পদার্থ? শব্দ হচ্ছে গুণ পদার্থ, 24টা গুণের একটা। তো তাদের কাছে এই গুণ পদার্থ শব্দ থাকে কোথায়? আকাশে, কারণ আকাশ হচ্ছে শব্দের আশ্রয়। ঠিক আছে, এবার আকাশ কি? তাদের কাছে আকাশ হচ্ছে একটা দ্রব্য, মানে ন্যায়বৈশেষিক মতে আকাশ হচ্ছে সাবস্টেন্স, দ্রব্য। এবং সেই দ্রব্যে এই যে শব্দ কি সম্বন্ধে থাকে? সমবায় সম্বন্ধে থাকে। আমরা এখন বিষয় হচ্ছে এই যে শব্দ, এটা ন্যায়বৈশেষিক দর্শনে, ঠিক আছে, তো এখানে ন্যায়বৈশেষিক দর্শনে শব্দটা কি? ন্যায়বৈশেষিক দর্শনে শব্দ হচ্ছে গুণ। ন্যায়বৈশেষিক দর্শনে শব্দ হচ্ছে গুণ। কার গুণ? ন্যায়বৈশেষিক দর্শনে শব্দ হচ্ছে আকাশের গুণ। ন্যায়বৈশেষিক দর্শনে শব্দ কার গুণ? ন্যায়বৈশেষিক দর্শনের শব্দ হচ্ছে আকাশের গুণ। ভালো করে বুঝতে হবে। এইবার এই আকাশ হচ্ছে কি? অবভিয়াসলি আকাশ হচ্ছে সাবস্টেন্স, মানে ন্যায়বৈশেষিক দর্শনে আকাশ হচ্ছে দ্রব্য। ঠিক আছে, তো আমরা কি জানি? এই যে গুণ এবং দ্রব্য, গুণ এবং দ্রব্য এদের মধ্যে একটা রিলেশন আছে। তো গুণ এবং দ্রব্য এদের মধ্যে রিলেশনটা কি? অবভিয়াসলি আমরা পরবর্তীতে পাবো, তবু একটু বোঝানোর জন্য আমি বলছি। তো সেটা কি? গুণ এবং আকাশ মানে দ্রব্য, এদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে সমবায়। ঠিক আছে, তাহলে গুণ এবং দ্রব্য এদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে সমবায়। এখন আমরা এই যে গুণ মানে শব্দকে প্রত্যক্ষ করি, এই শব্দকে আমরা প্রত্যক্ষ করি, ঠিক আছে,
তো প্রত্যক্ষটা করি কিভাবে? প্রত্যক্ষ করি। ন্যায় বৈশেষিক দর্শনে আমরা কিন্তু শব্দকে প্রত্যক্ষ করতে পারি। কিভাবে প্রত্যক্ষ করি? মানে শব্দ আমাদের কার দ্বারা প্রত্যক্ষিত হয়? কর্ণেন্দ্রিয়ের দ্বারা। ন্যায় বৈশেষিক দর্শনে শব্দ কর্ণেন্দ্রিয় গ্রাহ্য। এই কর্ণেন্দ্রিয়টা কি? 5টি বহিরিন্দ্রিয়ের একটা। এবং আমরা জানি এই যে মানে শব্দকে আমরা কর্ণেন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করি, ঠিক আছে? তো এই কর্ণেন্দ্রিয়টা কি অ্যাকচুয়ালি? এই কর্ণেন্দ্রিয়টা হচ্ছে কর্ণশুষ্কুল আবচ্ছিন্ন, কর্ণশুষ্কুল আবচ্ছিন্ন যে মানে আকাশ, এছাড়া আর কিছুই নয়। তার মানে কর্ণ হচ্ছে আকাশ স্বরূপ। কর্ণ হচ্ছে কি স্বরূপ? কর্ণ হচ্ছে আকাশ স্বরূপ, ঠিক আছে? তো কর্ণ হচ্ছে অবভিয়াসলি আকাশ স্বরূপ। এখানে ভালো করে বুঝতে হবে যে এই শব্দ ন্যায় বৈশেষিক দর্শনে আমরা প্রত্যক্ষ করি কার দ্বারা? কর্ণেন্দ্রিয়ের দ্বারা। সেই কর্ণটা তাদের কাছে কি? আকাশ স্বরূপ। কর্ণশুষ্কুল অবচ্ছিন্ন আকাশ স্বরূপ ছাড়া কর্ণেন্দ্রিয় আর কিছুই নয়। তাহলে এই আকাশ হচ্ছে কি? সাবস্টেন্স, আমরা আগেই দেখলাম। এবং শব্দ হচ্ছে তারই গুণ। তাহলে সমবায় সম্বন্ধে যেহেতু শব্দ আকাশে থাকে, তাই কর্ণেন্দ্রিয় যে আকাশ স্বরূপ যে কর্ণেন্দ্রিয়, সেই আকাশ স্বরূপ কর্ণেন্দ্রিয়ের দ্বারা শব্দকে যখন আমরা প্রত্যক্ষ করি, অবশ্যই সেখানে সমবায় সম্বন্ধ থাকে। তাহলে এখানে যে কোনো বিষয়কে আমরা যদি প্রত্যক্ষ করতে চাই, তাহলে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, অবভিয়াসলি সেখানে সন্নিকর্ষ প্রয়োজন। কি প্রয়োজন? সন্নিকর্ষ প্রয়োজন। তো এখানে তাহলে ন্যায় বৈশেষিক দর্শনে যেহেতু শব্দ গুণ এবং শব্দ যেহেতু আকাশে থাকে, আকাশ যেহেতু একটা সাবস্টেন্স মানে দ্রব্য, গুণের সাথে দ্রব্যের একটা সমবায় সম্বন্ধ হয়, সেই জন্য আমরা নাই পুরো বিষয়টা বুঝতে পারলাম যে আকাশ স্বরূপ কর্ণেন্দ্রিয়ের দ্বারা শব্দ প্রত্যক্ষের ক্ষেত্রে আমাদের সমবায় সন্নিকর্ষ হয়। ঠিক আছে? কি সন্নিকর্ষ হয়? সমবায় সন্নিকর্ষ আমরা হয়, এটা আমরা বুঝতে পারলাম। এখন প্রশ্ন হলো যে এই শব্দকে, এই যে ভাট্টমীমাংসকগণ, এই ভাট্টমীমাংসকগণ কি বলছেন? এই শব্দকে দ্রব্য বলছেন। কি বলেছেন? ভাট্টমীমাংসকগণ কিন্তু শব্দকে দ্রব্য বলেছেন। এখন প্রশ্ন হবে যে ভাট্টমীমাংসক যদি শব্দকে যদি অতিরিক্ত দ্রব্য হিসেবে স্বীকার করেন, তাহলে প্রশ্ন উঠবে যে ভাট্টমীমাংসক দ্রব্যের প্রত্যক্ষ কিভাবে ব্যাখ্যা করবেন? মানে প্রত্যক্ষ হতে গেলেই তো সন্নিকর্ষ প্রয়োজন, আর সন্নিকর্ষ মানে সেখানে একটা রিলেশন প্রয়োজন। তাহলে কিভাবে ভাট্টমীমাংসক শব্দের প্রত্যক্ষ ব্যাখ্যা করবেন? তো সেখানে ভাট্টমীমাংসক একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে তাদের কাছে শব্দ, ঠিক আছে, যেহেতু দ্রব্য, তাদের কাছে শব্দ যেহেতু দ্রব্য, আর শব্দ প্রত্যক্ষ হয় কিসের দ্বারা? কর্ণেন্দ্রের দ্বারা। একই কথা তারা বলেছে, এখানে অমত করেনি, মানে একই মত যে দ্রব্য তাদের কাছে হচ্ছে শব্দ হচ্ছে দ্রব্য, এবং সেই শব্দ রূপ যে দ্রব্য সেটা প্রত্যক্ষ হয় কিসের দ্বারা? সেটা হচ্ছে কর্ণেন্দ্রিয়ের দ্বারা। তো এই কর্ণেন্দ্রিয়টাও হচ্ছে তাদের কাছে দ্রব্য, মানে দ্রব্য তো আকাশ স্বরূপ, ঠিক আছে? তাহলে কর্ণেন্দ্রিয় দ্রব্য এবং শব্দও দ্রব্য। তো এই দ্রব্যের সঙ্গে দ্রব্যের অবশ্যই কি সন্নিকর্ষ হয়? আমরা জানি সংযোগ সন্নিকর্ষ। এবং ভাট্টমীমাংসকও সেখানে স্বীকার করে নিয়েছেন যে দ্রব্য এবং কর্ণ এই দুটোর মধ্যে সংযোগ সন্নিকর্ষ হয়। সুতরাং তাদের কাছে মানে ভাট্টমীমাংসক মতে শব্দের প্রত্যক্ষটা কিসের দ্বারা হয়? সংযোগ সন্নিকর্ষের দ্বারা। এটা একটা প্রশ্ন, মানে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে ভাট্টমীমাংসক যদি শব্দকে অতিরিক্ত দ্রব্য হিসেবে স্বীকার করে, তাহলে এই শব্দের প্রত্যক্ষ কোন সন্নিকর্ষের দ্বারা হয়? অবভিয়াসলি তাদের কাছে উত্তরটা কি? যে শব্দ যেহেতু দ্রব্য এবং শব্দের প্রত্যক্ষ যেহেতু কর্ণেন্দ্রিয়ের দ্বারা হয়, এবং কর্ণেন্দ্রিয় একটি দ্রব্য, এবং আমরা জানি দ্রব্যের সঙ্গে দ্রব্যের সংযোগ সম্বন্ধ হয়, তো সেক্ষেত্রে সংযোগ সন্নিকর্ষই তারা স্বীকার করেছেন। ঠিক আছে? তো এটা তার মানে একটা বিষয় যে ভাট্টমীমাংসক দ্রব্য হিসেবে শব্দকে অবশ্যই স্বীকার করেছে, একাদশ দ্রব্য হিসেবে। এখানে আর একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে এখানে কি আমরা শব্দকে ন্যায়বৈশেষিক দর্শনে অতিরিক্ত দ্রব্য হিসেবে স্বীকার করা যায়? তো অবশ্যই ন্যায়বৈশেষিক শব্দকে অতিরিক্ত দ্রব্য হিসেবে স্বীকার করবেন না। কেন স্বীকার করবেন না? কারণ শব্দকে ন্যায়বৈশেষিক
গুণের অন্তর্ভুত করেছেন। কিসের অন্তর্ভুত করেছেন? ন্যায়বৈশেষিক শব্দকে গুণের অন্তর্ভুত করেছেন। ন্যায়বৈশেষিক দর্শনে যে 24টা গুণ স্বীকার করা হয়েছে, কটা? 24টা গুণ স্বীকার করা হয়েছে। সেই 24 প্রকার গুণের একটা হচ্ছে এই শব্দ। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ন্যায়বৈশেষিক দর্শনে কিন্তু শব্দ কোনো অতিরিক্ত সাবস্টেন্স, অতিরিক্ত কোনো দ্রব্য নয়। ন্যায়বৈশেষিক দর্শনে শব্দ হচ্ছে গুণেরই অন্তর্ভূত। ঠিক আছে? তো এই যুক্তিতে অবশ্যই আমরা পেয়ে যাই যে ন্যায়বৈশেষিক শব্দকে অতিরিক্ত দ্রব্য হিসেবে স্বীকার করেন না। আচ্ছা, পরবর্তী একটা জিনিস আমাদের এবার দেখতে হবে। তার মানে আমাদের এই যে একটা কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা ছিল যে দ্রব্য আদৌ নটি না নটির অতিরিক্ত। যদি নটির অতিরিক্ত দ্রব্য থেকে থাকে তাহলে তারা কারা এবং কারা সেটা স্বীকার করেছেন। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে পরিমাণ ভেদে দ্রব্য। পরিমাণ ভেদে দ্রব্য মানে প্রথমে আমরা যেহেতু দ্রব্যের উল্লেখ আছে, দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব, তো প্রথমে আমরা দ্রব্য ডিটেলসটা আমরা জানবো। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি যে পরিমাণ ভেদে দ্রব্য। পরিমাণ ভেদে দ্রব্য কয় প্রকার? এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে। তার মানে কেন এই বিষয়টা আমি এখানে বলছি, তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা যে কোন দ্রব্য কোন পরিমাণ, ঠিক আছে, সেটা জানার কিন্তু খুবই দরকার। তো সেই জন্য আমাদের পরিমাণ সাধারণত কয় প্রকার সেটা আগে জানতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মহৎ পরিমাণ, 2 নম্বর হচ্ছে পরম মহৎ পরিমাণ এবং 3 নম্বর হচ্ছে অনুপরিমাণ। এই আমরা কিন্তু জানি যে পরিমাণ সাধারণত আমাদের ন্যায়বৈশেষিক দর্শনে 3 প্রকারই স্বীকার করা হয়েছে। তো সেক্ষেত্রে মহৎ পরিমাণ, যেটাকে আমরা মধ্যম পরিমাণও বলে থাকি, আর আরেকটা হচ্ছে যে পরম মহৎ পরিমাণ, যেটাকে আমরা বিভু পরিমাণ বলে থাকি। কি পরিমাণ? বিভু পরিমাণ। আর একটা হচ্ছে অনুপরিমাণ। ঠিক আছে? তো এই বিষয়গুলো কি? মহৎ পরিমাণ মানে হচ্ছে, যেমন ধরো আমরা যা কিছু আশপাশে আমরা দেখতে পাচ্ছি, চেয়ার টেবিল বই খাতা পেন এটসেট্রা, যা কিছু আমরা দেখতে পাচ্ছি ফিল করতে পাচ্ছি, সেই সমস্ত কিছুর পরিমাণ কিন্তু মহৎ পরিমাণ বা মধ্যম পরিমাণ। ঠিক আছে? আচ্ছা, আর পরম মহৎ পরিমাণ হচ্ছে কি? অল পারভেডেজ। তার মানে এটা হচ্ছে বিভু পরিমাণ, সর্বব্যাপী। ঠিক আছে? এটা হচ্ছে আনলিমিটেড বলতে পারো। এবং অনুপরিমাণটা কি? এটা হচ্ছে ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতম। মানে বিষয়টা হচ্ছে যে একটা যেমন পরমাণু, তো পরমাণুর পরিমাণ কি? পরমাণুর পরিমাণ হচ্ছে অনুপরিমাণ। ঠিক আছে? তো এই হচ্ছে 3 প্রকার পরিমাণ। এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। দেখো যে 9টা দ্রব্য স্বীকার করা হয়েছে। তো এই 9টা দ্রব্যের মধ্যে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে কোনটা তাহলে মহৎ পরিমাণ আর কোনটা পরম মহৎ পরিমাণ আর কোনটা বিভু পরিমাণ। 9টা দ্রব্যের কোনটা কোন পরিমাণের মধ্যে অন্তর্ভুত হচ্ছে। দেখো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মহৎ পরিমাণ যেটা বা মধ্যম পরিমাণ, ক্ষিতি, অপ, তেজ এবং মরুত। ক্ষিতি মানে কি? পৃথিবী। অপ মানে হচ্ছে জল। তেজ মানে হচ্ছে আগুন। মরুত মানে হচ্ছে বায়ু। তো এই যে 4 প্রকার মানে 4টে দ্রব্যের কথা এখানে বলা হচ্ছে। তো এই 4টে দ্রব্য হচ্ছে মহৎ বা মধ্যম পরিমাণ। ঠিক আছে? তারপরে দেখো এখানে দ্বিতীয় নম্বরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পরম মহৎ পরিমাণ। কি আসছে? পরম মহৎ পরিমাণ, বা এটাকেই বলা হয় বিভু পরিমাণ, আনলিমিটেড যেটাকে বলা হয়। সেটা হচ্ছে বোম, কাল, দিক এবং আত্মা। এইটার মানেটা কি? পরম মহৎ পরিমাণ মানে হচ্ছে সর্বব্যাপী। সর্বব্যাপী। ঠিক আছে? বা এটাকে বলতে পারো আনলিমিটেড, এর কোনো লিমিট নেই। ঠিক আছে? আনলিমিটেড। তাহলে কি? সর্বব্যাপী এবং আনলিমিটেড। তো পরম মহৎ বা বিভু পরিমাণ যেটা, এই 4টে বোম, কাল, দিক, আত্মা। বোম মানে আকাশ, আমরা সবাই জানি। কাল, দিক এবং আত্মা, তার মানে এরা হচ্ছে সর্বব্যাপী, আনলিমিটেড বা পরম মহৎ পরিমাণ। ঠিক আছে? এরপরে হচ্ছে অনুপরিমাণ। অনুপরিমাণ কোনগুলো? অনুপরিমাণে আসছে মন। ঠিক আছে? মন মানে হচ্ছে মাইন্ড। এবং তারপরে অবভিয়াসলি ক্ষিতির যে পরমাণু, অপের যে পরমাণু, তেজের যে পরমাণু এবং মরুতের যে পরমাণু। ঠিক আছে? তো এই 4টের পরমাণুই, এই যে 4 প্রকার
দ্রব্য আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখেছি ক্ষিতি, অপ, তেজ, মরুত, এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাবে এরা কিন্তু মহৎ পরিমাণ, ঠিক আছে, বা মধ্যম পরিমাণ, কিন্তু এদের যে পরমাণুগুলো, এদের পরমাণুগুলো কিন্তু অনুপরিমাণ, ঠিক আছে। যেমন একটা ক্ষিতির পরমাণুকে যদি আমরা বলি কি পরিমাণ, তাহলে অবশ্যই সেটা অনুপরিমাণ। একটা ক্ষিতি মানে একটা মাটির ডেলাকে যদি আমরা ভাঙতে থাকি, তো ভাঙতে 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 এমন একটা জায়গায় আমরা আসব যাকে আর ভাঙা যাবে না। তো সেই যে বিষয়টা, সেটা হচ্ছে পরমাণু। তো সেই পরমাণুটার পরিমাণ হচ্ছে অনুপরিমাণ, ঠিক আছে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ ভেদে তাহলে কোনটা কোন পরিমাণের মধ্যে পড়ছে। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত এর হচ্ছে মধ্যম পরিমাণ, বোম, কাল, দিক, আত্মা এটা হচ্ছে পরম মহৎ পরিমাণ, এবং মন এবং তার সঙ্গে ক্ষিতির পরমাণু, অপের পরমাণু, তেজের পরমাণু এবং মরুতের পরমাণু এর হচ্ছে অনুপরিমাণ, ঠিক আছে। এই হচ্ছে পরিমাণের দিক থেকে দ্রব্য। এরপরে হচ্ছে ভূত এবং মূর্ত ভেদে দ্রব্যের প্রকারভেদ। দেখো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, ভূত এবং মূর্ত ভেদে দ্রব্যের প্রকারভেদ। তো এখানে একটা জিনিস খুব ভালোভাবে তোমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি, দেখো এই বিষয়টা যেটা আমি এখানে স্টার মার্ক করলাম, তো সেটা কি, যে ভূত এবং মূর্ত দ্রব্য কাকে বলে, কোনগুলোকে ভূত দ্রব্য বলে, কোনগুলোকে মূর্ত দ্রব্য বলে। তো এই বিষয়টা বুঝতে গেলে তোমাদের একটা জিনিস বুঝতে হবে কি, যে কোনটাকে বা কাকে ভূত দ্রব্য বলে আর কাকে মূর্ত দ্রব্য বলে। এই বিষয়টা আগে পরিষ্কার করতে হবে। যদি ভূত দ্রব্য কাকে বলে এবং মূর্ত দ্রব্য কাকে বলে এটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে কোন পদার্থ বা কোন দ্রব্যটা ভূত দ্রব্য, কোনটা মূর্ত দ্রব্য, তাহলে এটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে ক্লিয়ারলি কিন্তু একদম নো ডাউট বলতে পারবো। তো ভূত দ্রব্য কাকে বলে, ভূত দ্রব্যের একটা ডেফিনেশন আছে, একটা সংজ্ঞা আছে। সেটা কি, যে যে সমস্ত দ্রব্যের গুণগুলো, যে সমস্ত দ্রব্যের গুণগুলো বহিরিন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য হয়, যে সমস্ত দ্রব্যের গুণগুলো। এবার গুণ বলতে এখানে অবভিয়াসলি একটা জিনিস বুঝতে হবে, বিশেষ গুণ। কি গুণ? বিশেষ গুণ। এখানে দেখো বলা আছে, বলছে যে সমস্ত দ্রব্যের গুণ, এই গুণ, এই জায়গাটায় এখানে অবভিয়াসলি তোমাকে বিশেষ গুণ বুঝতে হবে, ঠিক আছে। বিশেষ গুণের কথাই এখানে কিন্তু বলা হচ্ছে। তো বলছে যে সমস্ত দ্রব্যের গুণ বিশেষ গুণ, ঠিক আছে, সেই বিশেষ গুণগুলো বহিরিন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য। কিসের দ্বারা? বহিরিন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য। সেই সমস্ত দ্রব্যকে বলা হয় ভূত দ্রব্য। তাহলে এখানে একটা জিনিস দেখো, সংজ্ঞাটাই বলছে যে ভূত দ্রব্য কাকে বলে, যে সমস্ত দ্রব্যের বিশেষ গুণগুলো বহিরিন্দ্রিয় দ্বারা গ্রাহ্য তাকে বলা হয় ভূত দ্রব্য। আচ্ছা, আমাদের ইন্দ্রিয় কটি? আমাদের ইন্দ্রিয় হচ্ছে 6টি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই হচ্ছে 5টি বহিরিন্দ্রিয়, এবং মন এটা হচ্ছে অন্তরিন্দ্রিয়। তাহলে এই টোটাল 6টা হচ্ছে আমাদের ইন্দ্রিয়। তো এখন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা হচ্ছে বহিরিন্দ্রিয়। এখন এই 5টা বহিরিন্দ্রিয়ের দ্বারা যদি ওই দ্রব্যের গুণগুলোকে যদি আমরা জানতে পারি, তাহলে যে যে দ্রব্যের গুণগুলোকে আমরা এই বহিরিন্দ্রিয় দ্বারা জানতে পারবো, সেই সমস্ত দ্রব্যগুলোকে আমরা ভূত দ্রব্য বলবো। কারণ ভূত দ্রব্যের ডেফিনেশনটা কি, ভূত দ্রব্য কাকে বলবো? বলছে যে সমস্ত দ্রব্যের গুণগুলো, বিশেষ গুণগুলো বহিরিন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য হয় তাকে বলা হয় কি? ভূত দ্রব্য। এবার এখানে লক্ষ্য করো, দেখো ভূত দ্রব্যের যে নাম্বারিং গুলো করা হয়েছে, সেখানে বলা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ক্ষিতির বিশেষ গুণ কি? ক্ষিতির বিশেষ গুণ হচ্ছে গন্ধ, ঠিক আছে। কি বললাম? ক্ষিতির বিশেষ গুণ হচ্ছে গন্ধ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই ক্ষিতির বিশেষ গুণ যে গন্ধ, এই গন্ধ কার দ্বারা প্রত্যক্ষিত হয়? অবশ্যই নাসিকা ইন্দ্রিয়ের দ্বারা। কার দ্বারা? নাসিকা ইন্দ্রিয়ের দ্বারা। তো ক্ষিতির বিশেষ গুণ গন্ধ, সেটা প্রত্যক্ষ হয় কিসের দ্বারা? নাসিকা ইন্দ্রিয়ের দ্বারা। সেই নাসিকা ইন্দ্রিয়টা কি? বহিরিন্দ্রিয় না অন্তরিন্দ্রিয়? অবভিয়াসলি বহিরিন্দ্রিয়। তাহলে সংজ্ঞায় কি বলা হয়েছে? যে সমস্ত দ্রব্যের গুণ
বহিরিন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য, মানে বিশেষ গুণগুলো বহিরিন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য, তাদেরকে ভূত দ্রব্য বলে। তাহলে এখানে ক্ষিতি তার বিশেষ গুণ হচ্ছে গন্ধ, অবভিয়াসলি তাহলে সেটা বহিরিন্দ্রিয়ের দ্বারাই গ্রাহ্য, সেই জন্য ক্ষিতি হচ্ছে ভূত দ্রব্য। নেক্সট অপ মানে হচ্ছে জল। জলের বিশেষ গুণ কি? আমরা জানি জলের বিশেষ গুণ হচ্ছে স্বাদ, টেস্ট, স্বাদ। তো এই যে স্বাদ, এটা আমরা কিসের দ্বারা আমরা প্রত্যক্ষ করি? এই স্বাদটা জিহ্বা ইন্দ্রিয়ের দ্বারা। তো এই জিহ্বা ইন্দ্রিয় কি বহিরিন্দ্রিয় না অন্তরিন্দ্রিয়? অবভিয়াসলি বহিরিন্দ্রিয়। তাহলে অপ মানে হচ্ছে জল, এটাও একটা ভূতদ্রব্য। আচ্ছা, 3 নম্বরে কি বলছে? তেজ। তেজের বিশেষ গুণ কি? তেজের বিশেষ গুণ হচ্ছে রূপ। কি? তেজের বিশেষ গুণ হচ্ছে রূপ। এই যে রূপ মানে কালার, তো তেজের যে বিশেষ গুণ রূপ, এটা আমরা কার দ্বারা প্রত্যক্ষ করি? অবভিয়াসলি চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা। কিসের দ্বারা? চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা। তো সেই চক্ষুর ইন্দ্রিয় বহিরিন্দ্রিয় নাকি অন্তরিন্দ্রিয়? অবভিয়াসলি বহিরিন্দ্রিয়। তাহলে সেটা তেজও হচ্ছে একটা ভূতদ্রব্য। তারপরে এইভাবে আমরা দেখতে পাবো যে মরুত, বোম। মরুতের বিশেষ গুণগুলো কি? মরুতের বিশেষ গুণ হচ্ছে স্পর্শ। সেই স্পর্শ আমরা কার দ্বারা জানতে পারি, কার দ্বারা প্রত্যক্ষ করতে পারি? ত্বগেন্দ্রিয়ের দ্বারা। তো ত্বগেন্দ্রিয় অবশ্যই একটা বহিরিন্দ্রিয়, তাহলে মরুত হচ্ছে ভূতদ্রব্য। বোম, আকাশ, তার বিশেষ গুণ কি? শব্দ। সেই শব্দকে আমরা কোন ইন্দ্রিয়ের দ্বারা জানি? কর্ণেন্দ্রিয়ের দ্বারা। সেই কর্ণেন্দ্রিয় কি বহিরিন্দ্রিয় নাকি অন্তরিন্দ্রিয়? অবভিয়াসলি বহিরিন্দ্রিয়। তাহলে এখানে সংজ্ঞায় কি বলা হয়েছে? যে যে সমস্ত দ্রব্যের গুণগুলো, বিশেষ গুণগুলো বহিরিন্দ্রিয় দ্বারা গ্রাহ্য, সেই সমস্ত দ্রব্যগুলোকে বলা হয় ভূত দ্রব্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এদের যে বিশেষ গুণ, সেই বিশেষ গুণগুলো প্রত্যেকটা বহিরিন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য হয়। সেই জন্য ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এটা হচ্ছে এই 5টা হচ্ছে ভূত দ্রব্য। নেক্সট হচ্ছে মূর্ত দ্রব্য। মূর্ত দ্রব্য কাকে বলে? এখানে দেখো দেওয়া আছে যে যে সমস্ত দ্রব্যের পরিমাণ হচ্ছে সীমিত, যে সমস্ত দ্রব্যের পরিমাণ হচ্ছে সীমিত বা লিমিটেড, ঠিক আছে, তাদেরকে বলা হয় মূর্ত দ্রব্য। তো এখানে আমি একটু আগেই পরিমাণ বিষয়টা একটু বুঝিয়েছি। তো লিমিটেড মানে হচ্ছে সীমিত, ঠিক আছে, তো সেটা মধ্যম পরিমাণ এবং অনুপরিমাণ, এরা হচ্ছে লিমিটেড পরিমাণ। কিন্তু আরেকটা আনলিমিটেড পরিমাণ, আমি আনলিমিটেড শব্দটা ব্যবহার করেছিলাম, বা অসীম যেটাকে বলা হয়, সেটা কি বিভু পরিমাণ যারা, তারা হচ্ছে আনলিমিটেড বা অসীম। দেখো তাহলে যে সমস্ত দ্রব্যের পরিমাণ হচ্ছে সীমিত, ঠিক আছে, তাহলে সীমিত পরিমাণ আমরা কাদের কাদের বলতে পারি? একটা হচ্ছে মহৎ, আর একটা হচ্ছে অনু। তার মানে মহৎ পরিমাণ এবং অনুপরিমাণ, এই মহৎ পরিমাণ এবং অনুপরিমাণ, এই যে পরিমাণগুলো, এই পরিমাণগুলো হচ্ছে লিমিটেড পরিমাণ বা সীমিত। তার মানে এর আওতায় যারা যারা আসবে তারা সবাই মূর্ত দ্রব্য। তার মানে যে সমস্ত দ্রব্যের পরিমাণ লিমিটেড। আনলিমিটেড মানে কি কি আমরা দেখেছি বিভু, সেটা হচ্ছে বোম, কাল, দিক, আত্মা, এরা কি ছিল? এরা হচ্ছে বিভু পরিমাণ বা পরম মহৎ পরিমাণ ছিল। তো এইগুলো বাদ দিয়ে যারা আছে, যেমন মহৎ পরিমাণ, মহতের মধ্যে কারা ছিল? মহৎ পরিমাণে ছিল ক্ষিতি, অপ, তেজ, মরুত, ঠিক আছে। আর অনুপরিমাণের মধ্যে কারা ছিল? অনুপরিমাণের মধ্যে ছিল মন। তো অবভিয়াসলি এগুলো হচ্ছে মূর্ত দ্রব্য। কেন? কারণ মূর্ত দ্রব্যের সংজ্ঞায় বলা হচ্ছে যে সীমিত পরিমাণ যারা। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত, মন, এরা হচ্ছে মূর্ত দ্রব্য, ঠিক আছে। এবং ভূত দ্রব্য আমরা পেলাম কি? যে যে সমস্ত দ্রব্যের বিশেষ গুণগুলো বহিরিন্দ্রের দ্বারা গ্রাহ্য, তাদেরকে বলা হয় ভূত দ্রব্য। তো সেই দিক থেকে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এরা হচ্ছে ভূত দ্রব্য। আর ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং মন, এরা হচ্ছে মূর্ত দ্রব্য। বিষয়টা ক্লিয়ার? যে তাহলে ভূত দ্রব্য এবং মূর্ত দ্রব্য কাকে কোনটাকে বলে, তাহলে তাদের সংজ্ঞা, তাদের ডেফিনেশন যদি আমাদের মাথায় থাকে, অবশ্যই আমাদের আর কোনোদিন ভুল হবে না। পরের পয়েন্ট, এখানে দেখো বলা হচ্ছে যে ভূত এবং মূর্ত। আমরা দেখলাম যে ভূত দ্রব্য এবং মূর্ত দ্রব্য, ঠিক আছে। ভূত দ্রব্য আমরা দেখতে পেয়েছি, মূর্ত দ্রব্য আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখানে আরো একটা যেটা পয়েন্ট আসছে যে এরকম তো দ্রব্য আরো আছে যেগুলো ভূতও নয়,
মূর্তও নয়, কারণ আমরা দেখতে পেলাম ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটা হচ্ছে ভূত দ্রব্য, এবং আরো দেখতে পেলাম ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং মন, এই পাঁচটা হচ্ছে মূর্ত দ্রব্য। তাহলে আরো তো দ্রব্য আছে, তাহলে তারা কি ভূত বা মূর্ত কিছু, নাকি কোনোটিই নয়? অবভিয়াসলি তারা, মানে এই যে কাল, দিক এবং আত্মা, ঠিক আছে, এই যে তিনটে পদার্থ, এই তিনটে যে দ্রব্য, কাল, দিক এবং আত্মা, এই তিনটে দ্রব্য ভূতও নয়, মূর্তও নয়, ঠিক আছে? ভূত এবং মূর্ত, ভূত এবং মূর্ত কোনোটিই কিন্তু নয়, ভূত এবং মূর্ত কোনোটিই নয়, ঠিক আছে? মানে এই যে তিনটে দ্রব্য, কাল, দিক, আত্মা, ভূতও নয়, মানে মূর্তও নয়। এখানে একটা জিনিস তাহলে লক্ষ্য করো, যে ভূত এবং মূর্ত কোনোটিই নয়, কারা তারা? কাল, দিক, আত্মা। কেন এরা ভূতও নয়, মূর্ত নয়? কারণ ভূত দ্রব্যের সংজ্ঞায় কি বলা হয়েছে? বলছে যে সমস্ত দ্রব্যের বিশেষ গুণগুলো বহিরিন্দ্রের দ্বারা গ্রাহ্য, তাদেরকে ভূত দ্রব্য বলা হবে। এখানে বিশেষ গুণগুলো, এই যে কাল, দিক, আত্মা, এদের বিশেষ গুণ, যেমন আত্মার বিশেষ গুণ হচ্ছে জ্ঞান, বা বলতে পারো ইচ্ছা, দেশ, এগুলো তো আমাদের প্রত্যক্ষ হয় মনের দ্বারা, মাইন্ডের দ্বারা। তো সেই মাইন্ড হচ্ছে কি ইন্দ্রিয়? অবভিয়াসলি অন্তর ইন্দ্রিয়। তাহলে যে সমস্ত দ্রব্যের গুণগুলো, বিশেষ গুণগুলো বহিরিন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য, তাদেরকে বলা হবে ভূত দ্রব্য। তো এখানে অবভিয়াসলি এরা একটাও ভূত দ্রব্য নয়, কারণ এদের যে বিশেষ গুণগুলো, এই বিশেষ গুণগুলো আমরা কিন্তু বহিরিন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করতে পারি না। ওকে, আচ্ছা, মূর্ত কেন নয়? কারণ এদের পরিমাণ হচ্ছে কি, দেখো প্রত্যেকটার পরিমাণ, কাল, দিক, আত্মা, কাল, দিক, আত্মা, এদের প্রত্যেকটার পরিমাণ কিন্তু হচ্ছে বিভু পরিমাণ। কি পরিমাণ? এদের প্রত্যেকটার পরিমাণ হচ্ছে বিভু পরিমাণ, বা পরম মহৎ পরিমাণ। আমরা জানি যে যেটা বিভু পরিমাণ বা পরম মহৎ পরিমাণ, সেটা কখনোই মূর্ত হতে পারে না, কারণ মূর্ত হচ্ছে লিমিটেড বা সীমিত পরিমাণ, ঠিক আছে? এরপরে হচ্ছে যে দেখো, সক্রিয় এবং নিষ্ক্রিয় ভেদে দ্রব্য। আমরা কতগুলো পয়েন্ট দেখলাম, যে কোনটা আর কি পরিমাণ, কোনটা অনুপরিমাণ, কোনটা মধ্যম পরিমাণ, কোনটা পরম মহৎ পরিমাণ, এবং তারপরে আমরা আরো কিছু পয়েন্ট দেখলাম, যে কোনটা ভূত দ্রব্য, কোনটা মূর্ত দ্রব্য, এবং তার সঙ্গে আরো কিছু দেখলাম যে ভূত মূর্ত কোনোটিই নয়, এরকমও আছে। এইবার একটা ইম্পর্টেন্ট আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে দ্রব্য কিছু সক্রিয় হয়, কিছু নিষ্ক্রিয় হয়। তো সেগুলো কোনগুলো, চলো আমরা জানি। সেটা হচ্ছে কি, দেখো এখানে দেখাচ্ছে যে সক্রিয় এবং নিষ্ক্রিয় ভেদে দ্রব্য। তো সক্রিয় দ্রব্য হচ্ছে কি, কোনগুলোকে আমরা সক্রিয় দ্রব্য বলবো? যে সমস্ত দ্রব্যের মধ্যে অ্যাকশন আছে বা কর্ম আছে, তাদের আমরা সক্রিয় দ্রব্য বলবো। আর যে সমস্ত দ্রব্যের মধ্যে অ্যাকশন নেই, তাদেরকে আমরা নিষ্ক্রিয় দ্রব্য বলবো, ঠিক আছে? এখানে দেখো বলছে একটা বিষয়, ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে যে যে সমস্ত দ্রব্য বিভু বা পরম মহৎ পরিমাণ, যে সমস্ত দ্রব্য বিভু বা পরম মহৎ পরিমাণ, তাতে কর্ম থাকে না। কি থাকে না? তাতে কর্ম থাকে না। সেগুলি কি হয়? সেগুলি হচ্ছে নিষ্ক্রিয়। একটা জিনিস, এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে যে সমস্ত দ্রব্য হচ্ছে বিভু বা পরম মহৎ পরিমাণ, তাতে কোনো কর্ম থাকে না, তারা সব সময় নিষ্ক্রিয় হয়। কি হয়? নিষ্ক্রিয় হয়। তার মানে সেই দ্রব্যগুলো বাদ দিয়ে যতগুলো দ্রব্য আছে, তারা সবাই সক্রিয়। তাহলে এই যে বিভু পরিমাণ বা পরম মহৎ পরিমাণ কারা? আমরা দেখেছি যে বোম, দিক, কাল এবং আত্মা, এই যে চারটে দ্রব্য, বোম, দিক, কাল এবং আত্মা, ঠিক আছে? তো বোম, দিক, কাল, আত্মা, এরা হচ্ছে কি পরিমাণ? এরা হচ্ছে বিভু বা পরম মহৎ পরিমাণ। তো এই যে বিভু বা পরম মহৎ পরিমাণ যারা হয়, তাতে কি? তাতে কর্ম থাকে না। তাহলে অবভিয়াস কি হয়? তারা নিষ্ক্রিয় হয়। তাহলে এই যে চারটে দ্রব্য, এই চারটে দ্রব্য অবভিয়াসলি নিষ্ক্রিয়, ঠিক আছে? এরা হচ্ছে নিষ্ক্রিয়। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে কি, যে তার মানে
যে সমস্ত দ্রব্যগুলো বিভু বা পরমমহৎ পরিমাণ নয়, যেগুলো মধ্যম পরিমাণ বা অনুপরিমাণ, তাতে কর্ম থাকে। যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং মন। ঠিক আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং মন, এই যে পাঁচটি, এই পাঁচটি হচ্ছে কি, এই পাঁচটি হচ্ছে সক্রিয় দ্রব্য। এরা কি দ্রব্য? এরা হচ্ছে সক্রিয় দ্রব্য, মানে এতে কর্ম থাকে। এই সমস্ত দ্রব্যগুলোতে কি থাকে? কর্ম থাকে, মানে সক্রিয়। ঠিক আছে, অ্যাক্টিভ। এরা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, এরা হচ্ছে প্যাসিভ। আর এরা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে প্যাসিভ কারা কারা? যাতে এই যে যেগুলো হচ্ছে পরমমহৎ পরিমাণ বা বিভু পরিমাণ, বোম, দিক, কাল, আত্মা, এরা হচ্ছে নিষ্ক্রিয় বা প্যাসিভ। আর সক্রিয়টা কি বা অ্যাক্টিভ কারা? ক্ষিতি, অপ, তেজ, মরুত, মন, এদের হচ্ছে মধ্যম পরিমাণ বা অনুপরিমাণ, তার জন্য এরা হচ্ছে অ্যাক্টিভ বা এরা হচ্ছে সক্রিয় দ্রব্য। তো তোমাদের এই যে দ্রব্য, মানে 7টা পদার্থের মধ্যে প্রথমে উল্লেখ আছে দ্রব্য। তো এই দ্রব্যের সম্বন্ধে কিছু ইম্পর্টেন্স, কিছু জিনিস আমি আজকের ক্লাসে তোমাদের বললাম, এবং দ্রব্য সম্পর্কে আরো কিছু কথা আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, এবং সবাইকেই অনেক অনেক ধন্যবাদ।